একটু একা হয়ে বসুন। দরজার ছিটকিনিটা দিয়েছেন তো? আর হেডফোন থাকলে কানে দিয়ে নিন, কারণ যে গল্পটা আমি আজ বলবো সেটা একদম আপনার একার জন্য। এই কথাগুলো আমি সচরাচর কাউকে বলি না, বলতে পারিও না, কিন্তু আজ আমার ভেতরটা কেমন জানি একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কথাগুলো বলে ফেললে হয়তো কিছুটা শান্তি পাব, একটা দম বন্ধ করা অনুভূতি থেকে মুক্তি পাব। আমার নাম আয়েশা, আমার বাড়ি নোয়াখালী। বিয়ে হয়েছে বছর 3 হলো। স্বামী কর্মসূত্রে শহরে থাকেন, মাসে 1বার কি 2বার আসেন, তাও খুব অল্প সময়ের জন্য। যখন নতুন বিয়ে হয়েছিল তখন খুব কষ্ট হতো একা থাকতে, মনে হতো এ কেমন জীবন। কিন্তু ধীরে ধীরে সয়ে গেল সব। আসলে সয়ে যাওয়া ছাড়া আর উপায়ও বাকি। গ্রামের বাড়িতে শাশুড়ি, শ্বশুর আর আমার ছোট দেবর রনি, আমরা সবাই মিলেমিশে থাকি। বাইরে থেকে দেখলে মনে হবে আহা, কি সুন্দর সুখী পরিবার, কিন্তু ভেতরটা, সেটা শুধু আমিই জানি। এই যে আপনারা এখন আমাকে দেখছেন, হয়তো ভাবছেন এই মেয়েটার জীবনে আর কি এমন রহস্য থাকতে পারে। সাদামাটা এক গৃহবধূ সাধারণ শাড়ি পরে বসে আছে। এই হালকা নীল রঙের সুতির শাড়িটা আমার খুব পছন্দের, গরমে বেশ আরামদায়ক। এর আঁচলটা আমি সচরাচর বাম কাঁধে টেনে রাখি, কিন্তু এখন কথা বলতে বলতে হয়তো কখন ডান কাঁধে চলে এসেছে, বা বুক বরাবর হালকা করে নামিয়ে দিয়েছি, খেয়াল নেই। আমার শাশুড়িমা প্রায়ই বলেন, আয়েশা, তুই এখনো দেখতে একদম কচি বউয়ের মতো, তোর রূপের ছটা এখনো কমেনি। আমারও মনে হয় হয়তো তাই। এখনো বেশ মেদহীন একটা গড়ন আছে আমার, বিশেষ করে আমার হাত, গলা আর কোমর, এগুলো এখনো বেশ টানটান। এই শাড়িতে যখন আঁচলটা একটু সরে যায়, তখন হয়তো আমার শরীরের যে কার্ভগুলো, সেগুলো বেশ স্পষ্ট হয়ে ওঠে। মাঝে মাঝে যখন কাজ করি বা নুইয়ে কিছু তুলি, তখন আঁচলটা পিঠ থেকে খানিকটা আলগা হয়ে বুক আর কোমর অবধি একটা মৃদু রেখা তৈরি করে। রনিও একদিন বলেছিল, ভাবি, তোমাকে এই রঙে খুব মানায়, একদম শান্ত নদীর মতো দেখায়। ওর ওই কথাটা আমার কানে এখনো বাজে। কেন জানি না, ওর মুখে নিজের প্রশংসা শুনলে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। আসলে রনি আমার স্বামীর চেয়ে বছর 5 ছোট। তখন সবে কলেজে উঠেছে। কচি মুখ, কিন্তু চোখের ভাষা কেমন জানি গভীর। প্রথম প্রথম ও আমাকে ভাবি হিসেবেই দেখত, গ্রামের মেয়ে, লাজুক স্বভাবের। আমি যখন বাড়িতে নতুন আসি, তখন ওর সাথে তেমন একটা কথা বলতাম না, শুধু দরকারি কথাটুকু বলতাম আর মাথা নিচু করে থাকতাম। কিন্তু রনি আস্তে আস্তে খুব মিশুক হয়ে উঠল। আমার একাকিত্ব ওকে হয়তো কাছে টেনেছিল। স্বামী যখন চলে যেতেন, বাড়িটা আমার কাছে খাঁ খাঁ করত। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। শ্বশুরমশাই বেশিরভাগ সময়ই খেতে কাজ করেন। আমি একা একা বারান্দায় বসে থাকতাম, পুকুর পাড়ে যেতাম। রনি হয়তো দূর থেকে আমাকে দেখত, বা বই হাতে আমার পাশে এসে চুপ করে বসত। একদিন দুপুরে রান্না করছিলাম, গরমে শরীরটা ঘেমে একাকার, চুলগুলো এসে মুখে পড়ছিল বারবার। আমি বিরক্ত হয়ে মাথার ওপর একটা খোপা করে নিলাম। শাড়ির আঁচলটা কোমরে গুজে কাজ করছিলাম। রনি তখন কলেজ থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। আমি ওর দিকে ফিরে তাকাতেই ও কেমন জানি একটা অন্যরকম দৃষ্টিতে তাকালো আমার দিকে। তারপর বলল, ভাবি, তোমার কষ্ট হচ্ছে? আমি একটু সাহায্য করব? আমি তো অবাক, ছেলেটা এমন কথা বলছে। আমি বললাম, না না, তুই যা, তোর কষ্ট হবে। ও শুনল না, বলল, না ভাবি, আমি তো সবসময় দেখি তুমি একা একাই এত কাজ করো, আজ আমি ডাল বাটতে সাহায্য করি। কথাটা বলার সময় ওর চোখ দুটো কেমন জানি জল জল করছিল। আমি ওর অনুরোধ ফেলতে পারলাম না। ও পাশে এসে বসল। পাথরের শিল নোড়ায় ডাল বাটার সময় ওর হাতটা মাঝে মাঝে আমার হাতের সাথে লেগে যাচ্ছিল। একটা
একটা মৃদু শিহরণ আমার শির দ্বারা বেয়ে নেমে যেত। বুকের ভেতরটা কেমন জানি ধুকধুক করে উঠত। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিতাম, কিন্তু ও কেমন জানি একটা হাসি দিত, যেটা আমার মনকে আরও বেশি অস্থির করে তুলত। এভাবে শুরু হলো রনিল আমার প্রতি একটা বাড়তি খেয়াল রাখা। যখনই আমার কোনো প্রয়োজন হতো, রনি হাজির। বাজারে যাব? রনি বলবে, ভাবি তুমি কেন যাবে, আমি নিয়ে আসছি। কোনো কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠলে রনি এসে পাশে দাঁড়াতো। ওর এই বাড়তি যত্ন, এই মনোযোগ আমার ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করছিল। একসময় যেটা কেবল একাকিত্বের ফল ছিল, সেটা আস্তে আস্তে অন্য কোনো রূপ নিতে শুরু করল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি বারান্দায় এসে বসতাম। চাঁদের আলোয় উঠোনটা ঝলমল করত। আর ঠিক তখনই আমার ঘরের পাশ দিয়ে যে রনির ঘর, সেখান থেকে ওর ঘরের দরজার ক্ষীণ শব্দ শুনতাম। ও হয়তো টের পেত আমি বাইরে বসে আছি, তারপরও চুপচাপ এসে আমার পাশে বসত। প্রথমে অল্প কথা, তারপর অনেক কথা। পড়াশোনা, গ্রামের গল্প, শহরের গল্প, কত কি। মাঝে মাঝে ও আমার হাত ধরত, বলতো, ভাবি তোমার হাতটা কেমন ঠান্ডা, তোমার মনটাও কি এমন ঠান্ডা। আমি কিছু বলতে পারতাম না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। ওর ওই গভীর চোখ দুটো আমাকে কেমন জানি একটা ঘোরের মধ্যে ফেলে দিত। ওর স্পর্শ, ওর উষ্ণতা আমার ভেতরে জমে থাকা বরফকে গলাতে শুরু করেছিল। একদিন বর্ষার রাত, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। শাশুড়িমা অসুস্থ ছিলেন, তাই আমিই রান্না করছিলাম। বিদ্যুৎ চলে গিয়েছিল। হারিকেনের টিমটিমে আলোয় রান্নাঘরটা কেমন যেন ভৌতিক লাগছিল। আমি তখন রুটি বানাচ্ছিলাম। রনি আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় আমি একটু চমকে উঠি। রুটির তাওয়া থেকে গরম ভাব এসে আমার মুখ পুড়িয়ে দিচ্ছিল। রনি দ্রুত আমার হাত ধরে তাওয়া থেকে সরিয়ে নেয়। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি ওর দিকে তাকাতেই দেখি ও আমার খুব কাছে চলে এসেছে। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। বৃষ্টি আর বজ্রপাতের শব্দে চারপাশে কেমন একটা অন্যরকম নীরবতা। ও আমার হাতটা ছাড়ছিল না। আমি কেমন জানি সম্মোহিত হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে আমি সেই তীব্র আকর্ষণ দেখতে পাচ্ছিলাম, যেটা আমি আমার নিজের ভেতরেও অনুভব করছিলাম। ও আমার হাতের ওপর নিজের হাতটা চাপিয়ে আরও নিবিড় করে ধরল। তারপর খুব ফিসফিস করে বলল, ভাবি তোমার মন খারাপ। আমি শুধু মাথা নাড়লাম। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ওর চোখের দিকে তাকিয়ে আমি ভুলে যাচ্ছিলাম আমি কে, কোথায় আছি। ও আমার কানের কাছে মুখ এনে আরও মৃদু স্বরে বলল, আমি জানি ভাবি, তুমি খুব একা, তোমার কষ্ট হয়। ওর এই সহানুভূতি, এই বোঝাপড়া আমার ভেতরের বাঁধ ভেঙে দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ও তখন আমার কাঁধে হাত রাখল, তারপর আস্তে আস্তে আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। আমার শাড়ির আঁচলটা সরে গিয়েছিল। ওর হাতের স্পর্শটা আমার পিঠের ওপর উষ্ণ একটা অনুভূতি দিচ্ছিল। মনে হচ্ছিল এই স্পর্শ যেন অনন্তকাল ধরে আমার ভেতরে একটা অজানা শূন্যতা পূরণ করে দিচ্ছে। সে রাতে আমরা অনেকক্ষণ তেমন করেই চুপ করেছিলাম, শুধু বৃষ্টির শব্দ আর আমাদের হৃৎস্পন্দন। এই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো, আরও গোপনীয় হয়ে উঠল। রনি প্রায়শই রাতে আমার ঘরে এসে গল্প করত, যখন শাশুড়ি মা আর শ্বশুর মশাই ঘুমিয়ে পড়তেন। ওর আসার শব্দ আমি আগে থেকেই চিনতে পারতাম। পায়ের শব্দ, তারপর দরজায় মৃদু টোকা। আমার বুকের ভেতরটা তখন ধুকপুক করত। কেন জানি না, ভয় পেতাম, আবার এক ধরনের উত্তেজনাও কাজ করত। ও যখন আসত তখন আমরা নিচু স্বরে কথা বলতাম। প্রথম দিকে শুধুই কথা হতো, কিন্তু আস্তে আস্তে কথার মাঝে অন্য এক গভীরতা আসত। ও আমার হাত ধরত, কখনো কখনো আমার মাথায় হাত বুলিয়ে দিত, ঠিক যেন ছোট বাচ্চাকে আদর করার মতো। কিন্তু ওর এই স্পর্শে আমি ঠিক বাচ্চাদের মতো অনুভব করতাম না। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা জেগে উঠত। আমি নিজেও ওর কাঁধে মাথা রাখতাম, ওর বুকে হাত বুলাতাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগলে আমি নিজের ভেতরের অস্থিরতাকে দমন করার চেষ্টা করতাম। এক রাতে, পূর্ণিমা ছিল সেদিন, চাঁদের আলো ঘরের মধ্যে এসে পড়ছিল। রনি আমার পাশে এসে বসেছিল। আমরা দুজনেই চুপ ছিলাম। হঠাৎ ও আমার দিকে ফিরে তাকালো।
ওর চোখে এমন একটা গভীর চাওয়া ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। ও আস্তে আস্তে আমার কপালে হাত রাখল, তারপর আমার চুল সরিয়ে কপালে একটা হালকা চুমু খেল। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো আমি যেন অন্য কোনো জগতে চলে গেছি। ও আমার গাল ছুঁয়ে আমার ঠোঁটের কাছে এলো। আমি নিজেকে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে যাচ্ছিল। ও আমার ঠোঁটে নিজের ঠোঁট রাখল, একটা মৃদু শিহরণ জাগানো স্পর্শ। মনে হলো এই স্পর্শের জন্যই আমি যেন এতগুলো দিন অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমি আর একা নই। আমার স্বামী দূরে থাকলেও আমার পাশে এই মানুষটি আছে, যে আমাকে চাইছে, ভালোবাসছে। এই সব গোপন অভিসার আমাদের দুজনের জীবনেই একটা অন্য মাত্রা যোগ করল। দিনে আমরা দুজন সাধারণ দেবর ভাবির মতোই থাকতাম। রনি কলেজ বা ভার্সিটি যেত, আমি বাড়ির কাজ করতাম। কিন্তু রাতের অন্ধকার আর সবার চোখের আড়ালে আমরা দুজন হয়ে উঠতাম সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ। আমাদের এই সম্পর্ক ছিল সমাজের চোখে ঘোর অপরাধ, কিন্তু আমার কাছে এটা ছিল একাকিত্বের সান্ত্বনা, অব্যক্ত ভালোবাসার আশ্রয়। রনিও খুব বুঝতে পারত আমার মনের অবস্থা। আমার প্রতিটি ইশারায় ও যেন আমার কষ্টটা ধরতে পারত, আর এটাই আমাকে ওর প্রতি আরও বেশি দুর্বল করে তুলছিল। একদিন আমার স্বামীর আসার কথা ছিল। আমি সেদিন থেকে খুব চিন্তায় ছিলাম। রনি এটা বুঝতে পারল। সে রাতে ও আমার ঘরে এলো না। আমি ভাবলাম হয়তো ও ভয় পেয়েছে, কিন্তু আমার মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। পরদিন সকালে রনি খুব স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলল, কিন্তু ওর চোখে একটা চাপা কষ্ট আমি দেখতে পেলাম। আমার স্বামী এলেন, কয়েকদিন থাকলেন। এই কয়েকটা দিন আমার কাছে মনে হচ্ছিল যেন দম বন্ধ করা এক পরিস্থিতি। রনি আমার স্বামীর সামনে খুব চুপচাপ থাকত। আমার স্বামী যখন চলে গেলেন তখন আমি হাফ ছেড়ে বাঁচলাম। মনে হলো একটা ভারী বোঝা নেমে গেল আমার বুক থেকে। সেদিন রাতে রনি আবার এলো আমার ঘরে। ও কোনো কথা বলল না, শুধু আমার হাতটা ধরে নিজের বুকে টেনে নিল। ওর বুকের উষ্ণতা আমার ভেতরের সব অস্থিরতা শান্ত করে দিল। কিন্তু এই লুকোচুরি খেলা আর কতদিন? আমার ভেতরে অপরাধ বোধটা মাঝে মাঝে খুব তীব্র হয়ে উঠত। আমি জানতাম আমি যা করছি তা ভুল, কিন্তু রনির আকর্ষণ, ওর ভালোবাসার অভিনয়, ওর যত্ন আমাকে বারবার টেনে নিয়ে যেত এই ভুলের গভীরে। রনিও ধীরে ধীরে এই সম্পর্কে সুযোগ নিতে শুরু করলো, খুব সূক্ষ্মভাবে। যখন ওর টাকার দরকার হতো বা কোনো কিছু লুকিয়ে রাখার প্রয়োজন হতো, ও আমাকে ব্যবহার করত। বলতো, ভাবি, তুমি ছাড়া আমি কাকে বলবো? তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ। আমি ওর কথায় গলে যেতাম। কখনো কখনো ও এমন কিছু আবদার করত যেটা হয়তো আমার জন্য খুব অস্বস্তিকর ছিল। যেমন একদিন ওর এক বন্ধুর বাড়িতে ওকে রাত কাটাতে দিতে হলো, আর সেটা শাশুড়ি মাকে না জানিয়ে। আমি ওর কথা ফেলতে পারতাম না। ও আমাকে একটা দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিল, যেখানে আমি ওর সব কথা মেনে নিতে বাধ্য ছিলাম। ও আমাকে মনে করিয়ে দিত, যদি আমাদের এই গোপন কথা ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? সবাই তো শুধু তোমাকেই দোষ দেবে, এই কথাটা আমাকে ভেতরে ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমি জানতাম আমি ওর হাতের পুতুল হয়ে যাচ্ছি, কিন্তু নিজেকে এই চক্র থেকে বের করে আনার সাহস আমার ছিল না। আমাদের এই গোপন সম্পর্কের মধ্যে যে একটা সামাজিক দ্বন্দ্ব ছিল, তা আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াত। আমি গ্রামের মেয়ে, ধর্মপ্রাণ পরিবারের বউ। এমন একটা সম্পর্ক আমার কল্পনারও অতীত ছিল। তবু আমি সেই পথে পা বাড়িয়েছিলাম। কেন? একাকিত্ব, নাকি রনির সেই সম্মোহনী ক্ষমতা? হয়তো দুটোই। আমি নিজেকে প্রশ্ন করতাম, আমার স্বামী কি ভালোবাসেন না আমাকে? হয়তো ভালোবাসেন, কিন্তু তার ভালোবাসায় রনির মতো তীব্রতা ছিল না, বা হয়তো সেই তীব্রতা আমাকে অনুভব করানোর মতো সময় তার ছিল না। রনি আমার শরীরের প্রতি আকর্ষণ বোধ করত, এটা আমি জানতাম। আর আমি ওর মানসিক সমর্থনের প্রতি আকৃষ্ট ছিলাম। আমাদের দুজনের চাওয়াটা ছিল ভিন্ন, কিন্তু মিশে গিয়েছিল এক অভিন্ন গোপনতায়। একদিন শাশুড়িমা অসুস্থ হয়ে পড়লেন খুব বেশি। হাসপাতালে নিতে হলো। সবাই খুব চিন্তিত। আমি শাশুড়িমাকে দেখাশোনা করছিলাম। রনিও হাসপাতালে আসত। সেদিন আমার স্বামীও শহর থেকে এসেছিলেন। সে রাতে হাসপাতালে সবার সামনেই রনি আমার দিকে কেমন জানি একটা গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর চোখের ভাষা পড়তে পারছিলাম। ওর চোখে ছিল উদ্বেগ, ভালোবাসা এবং গোপন অভিসারের উত্তেজনা। আমার স্বামী তখন অন্যদিকে তাকিয়েছিলেন। আমি মনে মনে শিহরিত হলাম। একই মুহূর্তে ভয়ও পাচ্ছিলাম,
মনে হচ্ছিল যদি কেউ ধরে ফেলে। শাশুড়িমা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম এই সম্পর্কটা আর কতদূর গড়াতে পারে। আমার ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছিল, রনি আমাকে যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে। আমার মান সম্মান, আমার পরিবার সবকিছু এক নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে। আমি আর এই ভয়ের মধ্যে থাকতে চাইছিলাম না। আমার ভেতরে একটা প্রবল ইচ্ছে তৈরি হলো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার। সে রাতে রনি আমার ঘরে এলো না। আমি ভেবেছিলাম হয়তো সেদিনের ঘটনায় ও ভয় পেয়েছে, কিন্তু পরদিন সকালে রনি আমার দিকে তাকিয়ে কেমন জানি একটা ইঙ্গিতপূর্ণ হাসি দিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ওর চোখের দিকে তাকাতেই ও চোখ নামিয়ে নিল। আমার মনে হলো ও যেন আমাকে নিজের হাতের মুঠোয় নিয়ে খেলছে, আর আমি চাইলেও কিছু করতে পারছি না। ঠিক করলাম কথা বলবো ওর সাথে। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর রনি ছিলাম, তখন ওকে আমার ঘরে ডাকলাম। ও এলো। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার বুক ধরফর করছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রনি, আমাদের এই সম্পর্কটা আর ঠিক নেই। এটা অন্যায়, এটা পাপ। ও আমার কথা শুনে হাসল। সেই হাসিটা ছিল কেমন জানি বিদ্রূপের মতো। ও বলল, পাপ? ভাবি, এই পাপ তো তুমিও করেছ। তুমি কি ভুলে গেছো আমরা কি কি করেছি? তুমি কি ভুলে গেছো কত রাত তুমি আমার বাহুতে ঘুমিয়েছ? আমি যদি এসব কথা সবাইকে বলি তাহলে কি হবে তোমার? ওর এই কথাগুলো আমার মাথায় যেন বাজ পড়ার মতো লাগল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপতে শুরু করলাম। এটাই ছিল সেই সূক্ষ্ম ব্ল্যাকমেল যার ভয় আমি পাচ্ছিলাম। ও আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, আমার অপরাধ বোধকে ব্যবহার করছিল নিজের স্বার্থে। আমি মাথা নিচু করে চুপ করে থাকলাম। আমার চোখে জল চলে এলো। আমি বললাম, প্লিজ রনি, এমন করিস না, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। ও আমার কাছে এসে বসল, আমার কাঁধে হাত রাখল। ওর স্পর্শে আমার গা ঘিনঘিন করছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। ও বলল, আমি কিছু করব না যদি তুমি আমার কথা মতো চলো। আমার যা যা দরকার তুমি আমাকে দেবে, তাহলে তোমার এই গোপন কথা আর কেউ জানবে না। আমি জানতাম আমি আর এই সম্পর্ক ধরে রাখতে পারবো না। এই সম্পর্কটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার মনে হলো আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি, আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ আমার নেই। অনেক রাত জেগেছিলাম সেদিন। আমার মনে হচ্ছিল এই জীবন আর আমি চাই না। নিজের উপর ধিক্কার দিচ্ছিলাম। কেন আমি এত দুর্বল হলাম? কেন আমি সমাজের সব সীমারেখা ভেঙে দিলাম? একটা সময় আমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরপর আমি খুব সাবধানে রনির কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। ওর কোনো কথাতেই আর সায় দিতাম না। ও যখন ব্ল্যাকমেইল করার চেষ্টা করত, তখন আমি শান্তভাবে বলতাম, যা ইচ্ছা হয় করিস, আমার যা হবে হবে, কিন্তু আমি আর এই নরকে থাকতে চাই না। আমার এই পরিবর্তন দেখে রনি প্রথম প্রথম অবাক হয়েছিল, তারপর রেগেও দিয়েছিল, কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমার ভেতর থেকে এক নতুন শক্তি এসেছিল। আমি বুঝেছিলাম আমার সম্মান আমার হাতে। আমি যদি নিজেই নিজেকে না বাঁচাই, তাহলে কেউ আমাকে বাঁচাতে আসবে না। সময় বয়ে যায়। রনিও বুঝল যে আমাকে আর এভাবে ব্ল্যাকমেল করা সম্ভব নয়। ও ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে শুরু করল। আমাদের সম্পর্কের সেই তীব্রতা, সেই গোপনীয়তা আস্তে আস্তে ম্লান হয়ে গেল। এখন আমরা আবার সেই সাধারণ দেবর ভাবি, কিন্তু আমাদের দুজনের ভেতরেই সেই গোপন অভিসারের স্মৃতি আজীবন রয়ে যাবে। আমার জীবনে এটা একটা বড় শিক্ষা। কখনো কখনো একাকিত্ব মানুষকে এমন ভুল পথে ঠেলে দেয় যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কিন্তু জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। ভুল করলে মানুষ তার ভুল থেকে শিক্ষা নিতে পারে। মনে রাখবেন, নিজের আত্মসম্মান আর শান্তির চেয়ে বড় আর কিছুই নেই। যে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেয় না, বরং অস্থির করে তোলে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস সঞ্চয় করাই বুদ্ধিমানের কাজ। জীবনটা আমাদেরই, আর তাকে সঠিক পথে চালিত করার দায়িত্বও আমাদেরই।